আসসালামু আলাইকুম। আমাদের এই যে বৃক্কের বজ্র নিষ্কাশন অধ্যায়ের একটা ক্লাস, আমাদের একটা পার্ট হয়ে গেছে। আমরা মূলত এখন সেকেন্ড পার্ট নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? বজ্র নিষ্কাশনের। দেখো, আমরা বজ্র নিষ্কাশনের যে বৃক্কের অন্তর্গঠন সম্পর্কে পড়তেছিলাম, ঠিক আছে? দেখো, বৃক্কের অন্তর্গঠনের ভিতরে আমাদের কয়েকটা জিনিস আছে, এটা আমরা ছকের মাধ্যমে জানার চেষ্টা করি। দেখো, কোন জিনিসটা কয়টা করে আছে সেটা, এটা একটা ছকের মাধ্যমে যদি আমরা জানার চেষ্টা করি তাহলে অনেকটা আমাদের জন্য সুবিধা হবে। দেখো, ওর ভিতরে কি ছিল? রেনাল পিরামিড ছিল। তারপর কি ছিল? দেখো, রেনাল প্যাপিলা ছিল। কিছু অংশ ছিল যেগুলোকে মেজর ক্যালিক্স বলে, মাইনর ক্যালিক্স বলে। প্লাস এক জায়গায় যখন তারা একত্রিত হলো তখন আমরা কি বলি? ওটাকে নেফ্রন কিংবা কি বলি? মাইনর ক্যালিক্স, ঠিক আছে? তাহলে দেখো, ফার্স্ট অফ অল রেনাল পিরামিড। রেনাল পিরামিড, এখন এই রেনাল পিরামিড কয়টা থাকে? রেনাল পিরামিড সংখ্যায় থাকে 10 থেকে 12টি। এটা তোমাদেরকে জানতে হবে, রেনাল পিরামিড সংখ্যায় কয়টা থাকে সেটা। তারপর দেখো, রেনাল প্যাপিলা গঠন করে। রেনাল প্যাপিলা, দেখো রেনাল প্যাপিলা যে গঠন করে, এই রেনাল প্যাপিলার সংখ্যা থাকে মূলত, দেখো পিরামিডের সংখ্যা থাকে 8 থেকে 18টা, ঠিক আছে? 8 থেকে 18টি, এবং রেনাল প্যাপিলা গঠন করে 10 থেকে 12টি। তারপর আমাদের জানতে হবে যে মেজর ক্যালিক্স কয়টা থাকে এবং মাইনর ক্যালিক্স কয়টা থাকে, ঠিক আছে? মাইনর ক্যালিক্স, দেখো মেজর ক্যালিক্স এবং মাইনর ক্যালিক্স এদের সংখ্যায় নিশ্চিত ভিন্নতা থাকবে। এটা থাকে 2 থেকে 3টা, এবং এর নিচে যে মাইনর ক্যালিক্স আছে এটা আমাদের দেহে থাকে হচ্ছে 8 থেকে 14টা, ঠিক আছে? তাহলে এই চারটাই মূলত আমাদের বৃক্কের মেন পার্ট, ঠিক আছে? বৃক্কের মেন পার্ট বা প্রধান অংশ, ঠিক আছে? তাহলে তুমি এখান থেকে বলতে পারো যে হচ্ছে এই অংশগুলো তুমি জানলে, এখন দেখো তুমি বলো যে ভাই এটা আসলে কিভাবে হয়। দেখো, এই যে দাগগুলো দিচ্ছি এগুলো হচ্ছে মূলত পিরামিড। তারপরে মনে করো একটা এখানে এসে একটা ছিদ্র হলো, এই যে ছিদ্র এটাকে আমরা রেনাল প্যাপিলা বলছি। রেনাল কি বলছি? প্যাপিলা। রেনাল প্যাপিলা, মনে করো এই যে জায়গাটাকে আমরা কি বলছি? এই অংশটুকুকে রেনাল প্যাপিলা বলছি। তারপর এটাকে আমরা বলছি মূলত মেজর বা মাইনর ক্যালিক্স, এটাকে আমরা কি বলছি? মাইনর ক্যালিক্স। তারপর দেখো, মূলত আরেকটা যে এখানে যদি আরেকটা দিই আমি, সেখান থেকে মূলত আরেকটা মাইনর ক্যালিক্স হয়ে দেখো এখানে একটা মেজর ক্যালিক্স তৈরি করবে। এই যে জায়গাটা হলো, এটাকে আমরা বলি মেজর ক্যালিক্স, ঠিক আছে? তাহলে তুমি অংশগুলো কিন্তু চিহ্নিত করতে পারলে এটা কি? পিরামিড। এগুলো আমরা কোথায় দেখছি বলতো? নেফ্রনে দেখছি। তাহলে এখান থেকে আমরা আরেকটা জানতে হবে যে নেফ্রনের দৈর্ঘ্য কত। নেফ্রনের দৈর্ঘ্য হচ্ছে 3.5 সেন্টিমিটার। নেফ্রনের দৈর্ঘ্য কত? 3.5 সেন্টিমিটার, ঠিক আছে? 3 থেকে 5, 3 থেকে 5, মানে এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা তথ্য যে নেফ্রনের দৈর্ঘ্যটা আসলে কত? 3 থেকে 5 সেন্টিমিটার, ঠিক আছে? এখন আমরা জানবো, এটা তো আমরা জানলাম, ঠিক আছে? এখন আমাদের জানতে হবে যে বৃক্ক আসলে কি কাজ করে, ঠিক আছে? বৃক্কের কাজগুলো সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। দেখো, বৃক্ক আমাদের দেহে কি করে? পানির সাম্যতা বজায় রাখে, তাই না? দেখো, বৃক্কের কাজ, বৃক্কের কাজ এক কি? প্রথম যে কাজ, সে কি করে? আমাদের দেহের বজ্র পদার্থ নিষ্কাশনে সহযোগিতা করে। বজ্র পদার্থ নিষ্কাশনে সহযোগিতা করে। বজ্র পদার্থ নিষ্কাশনে কি করে? সহযোগিতা করে। তারপরে কি করে এরা? আয়নের সাম্যতা বজায় রাখতে সহযোগিতা করে। আয়নের সাম্যতা। তারপর কি করে বৃক্ক আমাদের দেহে? দেখো, অনেক সময় দেখা যায় যে আমাদের দেহে গ্লুকোজ তৈরি হয় না, ঠিক আছে? তুমি ভাত খাচ্ছ না, তখন গ্লুকোজ কোথা থেকে তৈরি হবে? এটা মূলত প্রোটিন বা লিপিড থেকে, প্রোটিন অবলিক লিপিড, এখান থেকে তৈরি হয়। প্রোটিন এবং লিপিড থেকে যদি তৈরি হয় তাকে আমরা বলি গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস, ঠিক আছে? তাহলে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়াটা কোথায় হয়? বৃক্কে হয়। তাই এটা লিখো, গ্লুকোনিও কি হবে? গ্লুকোনিওজেনেসিস। জেনেসিস মানে উৎপাদন, এই জেনেসিস মানে উৎপাদন, আর গ্লুকোনিও মানে গ্লুকোজ কোথা থেকে? প্রোটিন এবং লিপিড থেকে। ভূমিকা রাখে কি? আমাদের বৃক্ক। তারপর দেখো, কিছু হরমোন উৎপন্ন করে, হরমোনের নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন, ঠিক আছে? কিছু হরমোন উৎপন্ন করে। হরমোনের নাম কি? হরমোনের নাম হচ্ছে এরিথ্রোপয়েটিন। নাম কি? এরিথ্রোপয়েটিন। আরো কিছু হরমোন এরা তৈরি করে। এরিথ্রোপয়েটিনের মধ্যে আরো এনজিওপ্লাস্টিন আছে, ঠিক আছে? তার মধ্যে প্রোস্টাগ্ল্যান্ডিন, আরেকটা কি? প্রোস্টাগ্ল্যান্ডিন। প্রোস্টাগ্ল্যান্ডিন এবং সাথে আছে
এনজিওটেনসিন, ঠিক আছে, এনজিওটেনসিন, এটা অনেক গুরুত্বপূর্ণ। এনজিওটেনসিন, ঠিক আছে। দেখো এই তিনটা হরমোন মূলত আমাদের বৃক্ক থেকে নিঃসৃত করে। আমাদের এখান থেকে আজ জানতে হবে বৃক্ক, মনে করো আমাদের দেহে মোস্ট ইম্পর্টেন্ট একটা ভিটামিন বৃক্ক থেকে তৈরি হয়, ঠিক আছে। তাহলে ভিটামিন ডি, নাম কি? ভিটামিন ডি। ভিটামিন ডি কার্যকর করে, কার্যকর রূপে প্রকাশ। দেখো ভিটামিন ডি এমন একটা জিনিস, মনে করো এটা আমাদের হাত না, মনে করো এটা আমরা হাত আঁকালাম, ঠিক আছে। এই হাতের নিচে চর্বি থাকে, বা এখানে মূলত চামড়ার নিচে মূলত এই যে ভিটামিন ডি এর একটা অংশ থাকে। যখন সূর্যের আলো এখানে এসে পড়ে তখনই মূলত এখানকার অংশগুলো অ্যাক্টিভ হয়, এবং এটা রক্তনালীর মাধ্যমে গিয়ে আমাদের কিডনিতে গিয়ে কার্যকর রূপে প্রকাশ পায়, ঠিক আছে। এই কিডনিতে গিয়ে মূলত ভিটামিন ডি তে কনভার্ট হয় এবং আমাদের দেহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা কি করে? আমাদের দেহের হাড় এবং দাঁত গঠনে গুরুত্বপূর্ণ সহযোগিতা পালন করে। তারপরে আমাদেরকে কি জানতে হবে? দেখো এরা মূলত কিছু এনজাইমও ক্ষরণ করে, প্লাস হোমিওস্ট্যাসিস অবস্থা বজায় রাখে। যে আমরা বেশি পানি পান করলাম, দেহ থেকে ও পানি বাহির করে দিল, কম পানি পান করলাম, ওরা পুনঃশোষণ করে পানির পরিমাণ কি করে দিল? সমান করে দিল, ঠিক আছে। তারপরে দেখো আমাদেরকে এখন জানতে হবে মূলত বৃক্কের সূক্ষ্ম গঠন, ঠিক আছে। আমরা এটা নেফ্রন নিয়ে আলোচনা করব। এখন মূলত আমরা কি নিয়ে আলোচনা করব? একটা নেফ্রনকে নিয়েই আলোচনা করব। দেখো একটা নেফ্রন, ঠিক আছে। দেখো এখান থেকে মূলত একটা নালী এর ভিতরে প্রবেশ করলো, একটা নালী এখান থেকে বাহির হয়ে গেল, ঠিক আছে। এখানে দুইটা নালী আছে, একটাকে আমরা নাম দিই হচ্ছে অ্যাফারেন্ট, একটাকে নাম কি দেই? অ্যাফারেন্ট ধমনী, আর একটা হচ্ছে ইফারেন্ট হয়ে দেহ থেকে বাইর হয়ে যায়, ঠিক আছে। এটা অ্যাফারেন্ট আর এটা কি? ইফারেন্ট। অ্যাফারেন্ট মানে প্রবেশ, আর ইফারেন্ট মানে কি? বাইর হয়ে যাওয়া, ঠিক আছে। এখানে আমরা দুইটা অংশ দেখতে পাচ্ছি। যদি আমরা বৃক্কের অংশগুলোকে স্পেসিফিক ভাবে ভাঙি তাহলে দেখো বৃক্কের যে নেফ্রন, কার্যের একক কি? বৃক্কের কার্যের একক এটা হচ্ছে মূলত নেফ্রন। বৃক্কের কাজের একক কি? নেফ্রন। এখন এই নেফ্রনের প্রধান দুইটা অংশ থাকে। দেখো নেফ্রনকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দুইটা অংশতে পাবো। দেখো একটা হচ্ছে রেনাল কর্পাসল, ঠিক আছে, একটা হচ্ছে রেনাল কর্পাসল। আরেকটা যে অংশটা পাবো সেটা হচ্ছে মূলত আমাদের রেনাল টিউবিউল, ঠিক আছে। দেখো রেনাল টিউবিউলের যে অংশটা আছে সেটা রেনাল টিউবিউলস। এখন দেখো এদের মধ্যে আরো ভাঙা যায় আমাদেরকে। এই যে রেনাল কর্পাসল বলছি, এটা আবার দুইটা অংশ নিয়ে গঠিত। একটা আছে বোমান্স ক্যাপসুল, বোমান্স ক্যাপসুল, এবং আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে বোমান্স ক্যাপসুলের উপরে এটাকে আমরা বলি গোলোমেরুলাস, ঠিক আছে, গোলোমেরুলাস। দেখো তাহলে নার্সিং এর যে কোশ্চেন গুলো আসে সেটা হচ্ছে এখানে যে বোমান্স ক্যাপসুলে কি কোষ পাওয়া যায়, ঠিক আছে। এর উত্তর হবে পোডোসাইট কোষ, ঠিক আছে, কি? পোডোসাইট কোষ। তাহলে এই পোডোসাইট কোষ তোমার উল্টা আসতে পারে যে পোডোসাইট কোষ কোথায় পাওয়া যায়? বোমাস ক্যাপসুলে। অথবা আসতে পারে বোমাস ক্যাপসুলে কোন কোষ পাওয়া যায়? সেটা হবে কি? পোডোসাইট কোষ, ঠিক আছে। আরেকটা জিনিস দেখো, এই যে গোলোমেরুলাস এটা হচ্ছে মূলত আমাদের যে এই মাঝে যে অংশটা দেখতে পাচ্ছ এটা, ঠিক আছে। আর এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি বোমাস ক্যাপসুল, ঠিক আছে। এটাকে আমরা কি বলি? বোমাস ক্যাপসুল। এখন এই বোমাস ক্যাপসুল মূলত আলট্রা ফিল্ট্রেশন হিসেবে কাজ করে। কি হিসেবে কাজ করে? আলট্রা ফিল্ট্রেশন। তাহলে এখানে লিখে রাখো বোমাস ক্যাপসুলের একটা আলট্রা ফিল্ট্রেশন হিসেবে কাজ করে, আলট্রা ফিল্ট্রেশন। আরেকটা জিনিস, আলট্রা ফিল্ট্রেশন তো কাজ করে, আরেকটা তোমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে গোলোমেরুলাস যখন এর ভিতরে প্রবেশ করে তখন 50 থেকে 60টা, কয়টা? 50 থেকে 60টা কৌশিক জালিকাতে পরিণত হয়। তাহলে কৌশিক জালিকাতে পরিণত হয়। তারপরে দেখা যায় এই 50 থেকে 60টা নালী পরস্পরের সাথে একত্রিত হয়ে ইফারেন্ট হয়ে কিডনি থেকে কি হয়ে যায়? বাহির হয়ে যায়। এখন দেখো এখান থেকে একটা চাপ প্রয়োগ করে, এখানে কি আসলো? ময়লা যুক্ত বা বজ্র পদার্থ যুক্ত রক্ত কিডনির ভিতরে প্রবেশ করলো। তখন কি হলো? এখান থেকে একটা চাপ প্রয়োগ করে, চাপটার ভ্যালু হচ্ছে 75 মিলিমিটার মার্কারি।
ঠিক আছে, 75 মিলিমিটার মার্কারি মতন তোমার একটা চাপ দিল। তারপরে দেখো আমরা দেখবো যে হচ্ছে এই 75 মিলির ক্ষেত্রে এখান থেকে উল্টো দিকে আরো দুইটা চাপ প্রয়োগ করে। একটা আমরা জানি একটাই টোটাল এখানে চাপ প্রয়োগ করে প্রায় 50 মিলিমিটারের মার্কারি মতন। ওকে দেখো এখান থেকে আমরা কি করছে, এখান থেকে যে কলয়েডাল অসমোটিক সাবস্টেন্স আছে সেগুলো 30 এবং আরেকটা পদার্থ আছে মানে পরিচিত পদার্থ বা পানি এটা 20, অর্থাৎ এই টোটাল এরা প্রায় 50 মিলিমিটারের মতন চাপ প্রয়োগ করছে উল্টা দিকে। মনে করে একদিক থেকে 75 দিচ্ছে আরেক দিক থেকে 50 দিচ্ছে, অর্থাৎ এই দুইটার বিয়োগফল অর্থাৎ 25 মিলিমিটার যে মার্কারির যে চাপটা আছে এটাই মূলত এই পানি ক্যাপিলারি থেকে আমাদের যে এই যে ছাঁকনি হিসেবে বাইরে বাইর হতে গুরুত্বপূর্ণ সহযোগিতা পালন করছে। ঠিক আছে, আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে বৃক্ক আমাদের দেহে কি হিসেবে কাজ করে, ছাঁকনি হিসেবে। ঠিক আছে, এই যে বজ্র পদার্থযুক্ত রক্তগুলোকে সেকে আমাদের জন্য যে ভালো রক্ত সেটা পরিণত করতে বৃক্ক সবচাইতে বেশি ভূমিকা পালন করে। এখন আমাদের জানতে হবে এখান থেকে মূলত যে নালীটা বাইর হয়েছিল তাই না, এই নালীটা আবার 3টা ভাগে ভাগ হয়, এটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা ওই 3টা ভাগ নিয়ে আলোচনা করি। 50 থেকে 60টা কি গরমের আছে ভাগ হয়ে গেল। ঠিক আছে, প্রোটিন বাদে বাকি সব পদার্থ এর ভিতরে প্রবেশ করে, প্রোটিন বাদে বাকি সব পদার্থ এখানে চলে আসে, পরবর্তীতে রিঅ্যাবজর্ব বা পুনঃশোষণের মাধ্যমে আবার রক্তে ফেরত যায়। ঠিক আছে, এগুলো আমরা একটু জানবো এবার। দেখো এখন আমরা জানতেছি কি যে রেনাল টিউবুলস সম্পর্কে জানবো। কি সম্পর্কে জানবো? রেনাল টিউবুলস। দেখো এর চিত্রটা একটু আমরা আঁকানোর চেষ্টা করি। দেখো অনেকটা এমন, এখান থেকে আমরা কি শিখলাম যে এখান থেকে একটা অ্যাফারেন্ট আসলো, অনেকটা কোষ মানে কৌশিক জালিকাতে কনভার্ট হয়ে আবার বাইরে বাইরে হয়ে গেল। এখানে আমরা এখন কি পানি পেলাম, এখানে আমরা পানি পেলাম হচ্ছে পরিশ্রুত পানি, পরিশ্রুত পানি। এখন এই পানিটা এই নালী পথে গিয়ে দেখো একটু ব্যাগ নিল বা এখান থেকে গিয়ে নিকটবর্তী পেঁচানো নালীকে আমরা ঝাড়ে বলি। দেখো এখান থেকে সোজা আসলো গিয়ে একটু ছোট হলো, বেঁকে হেনলির লুপ তৈরি করলো, তারপরে এখান থেকে দেখো এই যে সোজা আবার চলে গেল। এখন দেখো এখানে আমাদের 3টা অংশ গঠিত হয়েছে। কয়টা? 3টা অংশ। দেখো আমরা যদি দেখি এটা হচ্ছে কিনা একেবারে শুরুতে নিকটবর্তী পেঁচানো নালিকা। ঠিক আছে, তারপরে দেখো আমরা এই শুরুতে নিকটবর্তী যেহেতু আছে এটা হচ্ছে শুরুতে, আর এটা কি মাঝে, আর এখানে হচ্ছে সর্বশেষ পার্ট, তাহলে এটা 1 নম্বর, এটা 2 নম্বর, আর এটা হচ্ছে 3 নম্বর। এটা যেহেতু দূরে তাই আমরা নাম দিব দূরবর্তী, এটাকে আমরা কি নাম দিব? নিকটবর্তী। আর এটার নাম হচ্ছে হেনলির লুপ, এটার নাম কি? হেনলির লুপ। এখন দেখো এদের 3টা জায়গার একটা স্পেসিফিক কাজ আছে। ঠিক আছে, আমাদেরকে এখন জানতে হবে মূলত এখানে কোনটা কি কাজ করে। ঠিক আছে, দেখো বৃক্কের সবচেয়ে কাছের যে অংশ এটাকে বলা হয় নিকটবর্তী, এটাকে আমরা কি বলছি? হেনলির লুপ। তাহলে তোমার যদি আসে যে একেবারে মাঝে যে পেঁচানো বা নিচের দিকে এসে আবার উপরের দিকে উঠে যায় এই অংশটিকে কি বলা হয়? হ্যাঁ, ইউ আকৃতির যে অংশটা, যে ইউ আকৃতির যে অংশটা দেখা যায় এটাকে আমরা কি হিসেবে নামকরণ করব? হেনলির লুপ। ঠিক আছে, তোমাকে যদি বলে যে রেনাল টিউবুলস এর ইউ আকৃতির অংশটির নাম কি, তুমি বলবা হেনলির লুপ। তারপরে দেখো এই যে দূরবর্তী হয়ে গেল, তারপর এখানে এসে এরা একটা জায়গার সাথে মিলিত হয় যাকে আমরা বলি সংগ্রাহক নালিকা। তাহলে এই অংশটার নাম কি? সংগ্রাহক নালিকা। এই যে নালিকাগুলো দেখতে পাচ্ছ এখানে মূলত 3টা জায়গাতে 3 ধরনের কার্যক্রম সংগঠিত হয়। যে নিকটবর্তী যে জায়গাটা দেখতে পাচ্ছ এখান থেকে প্রায় 60% মতন খাদ্য কি হয়ে যায়, পুনরায় শোষণ হয়ে আবার ফিরে আসে। ঠিক আছে, তাহলে কি হয়, দেহে আবার চলে আসে মূলত নিকটবর্তী প্রক্সিমাল, এখান থেকে প্রায় 60%-এর মতন, 60%-এর মতন বজ্র পদার্থ, মানে বজ্র পদার্থের সাথে তো অনেক গ্লুকোজ অ্যামিনো অ্যাসিড এগুলো চলে আসছিল, এই 60% এখান থেকে কি হয়ে যায়, আবার রক্তে ফিরে যায়, আবার কি হয়ে যায়, রক্তে ফিরে যায়। আবার দেখা যায় আমাদের যে মাঝখানের যে অংশটুকু আছে হেনলির লুপ, এখান থেকে মূলত কিছু পরিমাণ যায়, সাথে আরো আছে দূরবর্তী যে প্যাসেলো নালিকা, এখানে মূলত অ্যান্টি ডাইউরেটিক হরমোন কাজ করে। কি হরমোন কাজ করে? অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এরা মূলত পানির পুনঃশোষণ বাড়ায়। কি করে? পানির পুনঃশোষণ বাড়ায়, পানির পুনঃশোষণ বাড়িয়ে দেয়। তাহলে পানির পুনঃশোষণ বাড়ায় কে? আমাদের অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এবং
প্রায় 60% মতন পুনঃশোষণ সংঘটিত হয় আমাদের নিকটবর্তী প্যাসোনালিকাতে, ঠিক আছে। তারপরে দেখো আমাদেরকে আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে নেফ্রনের যে 3টা অংশ আছে, নেফ্রনের যদি আমি হিসাব করি, দেখো এখানে লিখে দিই একটু নেফ্রনের প্রকারভেদ। দেখো নেফ্রনের 3টা ভাগে আমরা ভাগ করি। এক যদি বলি সুপারফিশিয়াল, এক বলি আমরা কি, দেখো নেফ্রনের যে কাজগুলোর মধ্যে আছে, এক হচ্ছে সুপারফিশিয়াল বা কর্টিক্যাল, ঠিক আছে, সুপারফিশিয়াল। আরেকটা আছে মিড, মানে কি যেগুলো মাঝে থাকে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা কি বলি, জাক্সটামেডুলারি নেফ্রন, ঠিক আছে। আরেকটা দেখো এটাকে আমরা কি বলবো, জাক্সটামেডুলারি, জাক্সটামেডুলারি। প্রায় বেশি অংশ আমাদের যে নেফ্রন আছে তারা মূলত এই ভাগে পড়ে, বেশিরভাগই কোথায় পড়ে, সুপারফিশিয়ালে, এবং বাকি যেগুলো থাকে সেগুলো মূলত আমাদের এই যে জাক্সটামেডুলার ভিতরে প্রকারভেদের মধ্যে পড়ে যায়, ঠিক আছে। আর আমাদের এই 3 জায়গা থেকে সবচেয়ে বেশি জানতে হবে এখানে যে নিকটবর্তী প্যাসোনালিকাতে প্রায় 60% মতন পানি কি হয়ে যায়, পুনঃশোষণ হয়, এবং দূরবর্তী প্যাসোনালিকাতে এডিএইচ বা অ্যান্টি ডাইইউরেটিক হরমোন এটা পানির পুনঃশোষণ বাড়িয়ে দিয়ে যখন আমাদের দেহের পানির দরকার হবে বা যখন ভেসেল কনস্ট্রিকশন হবে, মানে ভেসেলগুলো অনেক ছোট বা সংকুচিত হয়ে যাবে, তখন এই পানির পুনঃশোষণ বাড়িয়ে আবার যে ভেসেলের আকৃতি আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাবে। এটাই মূলত এই 3টা অংশের কাজ সম্পাদন করে, ঠিক আছে। এখন আমরা চলে যাব যে হচ্ছে রেশন সাইল তত্ত্বে কিভাবে যে ইউরিয়া তৈরি হয় সেটা আমরা জানবো, ঠিক আছে। এখন আসো দেখো আমাদের দেহে যে বজ্র পদার্থ হিসেবে কি তৈরি হয়, কার্বন ডাই অক্সাইড তৈরি হয়, সাথে আমি কি বললাম যে আমাদের যে নাইট্রোজেন ঘটিত বজ্র পদার্থ তৈরি হয়, এটাকে আমরা কি বলি, নাইট্রোজেন। দেখো আমরা আমিষ জাতীয় খাদ্য খেলাম, কি জাতীয় খাদ্য খেলাম, আমিষ খাদ্য, এটা মনে করো ভেঙে গিয়ে অ্যামিনো অ্যাসিডে কনভার্ট হয়। এটা কিসে কনভার্ট হয়, অ্যামিনো অ্যাসিড। এখন দেখো এই যে অ্যামিনো অ্যাসিড আছে, এই অ্যামিনো অ্যাসিড ডিঅ্যামিনেশন হবে, মানে অ্যামিন দিয়ে ভেঙে গিয়ে, দেখো অ্যামিনো অ্যাসিড ভেঙে গিয়ে মানে ডিঅ্যামিনেশন হবে, মানে অ্যামিন গ্রুপটা কি হয়ে যাবে, ভেঙে যাবে। এখান থেকে ভেঙে গিয়ে মূলত কিটো অ্যাসিড এবং সাথে শক্তি, কিটো অ্যাসিড এবং সাথে আমরা আরেকটা জিনিস সেটা পাবো হচ্ছে NH2 বন্ড, NH2 বা অ্যামিন, ঠিক আছে। এই যে অ্যামিন পেলাম, এটা আবার আমাদের দেহে যে হাইড্রোজেন আয়ন আছে তার সাথে মিলিত হয়ে অ্যামিন তৈরি করে। এই যে অ্যামিন পেলাম, এটা আমাদের দেহের কার্বন ডাই অক্সাইডের সাথে বিক্রিয়া করে যে অরিনিটিন চক্র, চক্রের নামটা একটু মনে রাখো, যে ইউরিয়া তৈরির যে চক্র একে আমরা কি বলি, অরিনিটিন চক্র। এই অরিনিটিন চক্রে এরা পরস্পরের সাথে বিক্রিয়া করে CONH2 এটা কি তৈরি করলো, এটা হচ্ছে কিনা আমাদের দেহের কি, ইউরিয়া যুক্ত বজ্র। তাহলে দেখলে আলটিমেট কি পেলাম আমরা, আমিষ জাতীয় খাদ্য খেয়েছিলাম, সেটা কনভার্ট হয়ে অ্যামিনো অ্যাসিডে গেল, অ্যামিনো অ্যাসিড ডিঅ্যামিনেশন প্রক্রিয়ায় ভেঙে কিটো অ্যাসিডে কনভার্ট হলো, এবং এই কিটো অ্যাসিড থেকে আমরা যে আরেকটা জিনিস পেয়েছিলাম, এই কিটো অ্যাসিড থেকে একটা জিনিস দেখো, কিটো অ্যাসিড থেকে আমরা শক্তি পাই, কি পাই, কিটো অ্যাসিড থেকে আমরা শক্তি পাই। এবং প্রায় 2% কিটো অ্যাসিড ব্যবহার করে আমাদের মাসেল, কিটো অ্যাসিড ব্যবহার করে কে, আমাদের মাসেল, ঠিক আছে। মাসেল বলতে আমাদের এই যে পায়ের পেশি বা পেশি, এই পেশিগুলো কি ব্যবহার করে, কিটো অ্যাসিড ব্যবহার করে শক্তি উৎপন্ন করে, ঠিক আছে। আর দেখো এই যে এখান থেকে কি উৎপন্ন হলো, অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া আমাদের কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়া তৈরি করলো। এখান থেকে তোমাদের কোশ্চেন কি আসে, আসে মূলত যে এই যে অ্যামিনো অ্যাসিড থেকে ইউরিয়া তৈরির যে প্রসেস, একে কি বলে, কি বলে, অর্নিথিন চক্র, ঠিক আছে, কি বলে, অর্নিথিন চক্র। এখন আমাদের কি করতে হবে, ইউরিয়াকে দেহ থেকে বাহির করে দিতে হবে, ঠিক আছে, ইউরিয়াকে কি করতে হবে, দেহ থেকে বাহির করে দিতে হবে। দেখো তারপরে আমাদেরকে জানতে হবে, তাহলে ইউরিয়া উৎপন্ন হলো, ঠিক আছে, 3 ধাপে মূত্র তৈরি হয়, কয় ধাপে, 3 ধাপে, তোমাদেরকে জানতে হবে কি, 3 ধাপে মূত্র তৈরি হয়। দেখো আমাদের একটু দেখায়, 3 ধাপে মূত্র তৈরি হয়, 3 ধাপে, 3 ধাপে মূত্র তৈরি হয়। এটা যখন তোমাদের একাডেমিক লাইফ ছিল তখন তোমাদেরকে ফুল পড়তে হয়েছিল, ঠিক আছে। এখন অত ফুল পড়ার দরকার নাই, এখন শুধু জানতে হবে যে কিভাবে, কোন ধাপগুলোর নাম কি। তা প্রথমটা হচ্ছে অতি সূক্ষ্ম, অতি সূক্ষ্ম, প্রথমটা কি, অতি সূক্ষ্ম পরিস্রাবন বা আল্ট্রা ফিল্ট্রেশন,
আল্ট্রা ফিল্ট্রেশন। আরেকটা জিনিস দেখো, আরেকটা 2 নম্বর যে ধাপ সেটা হচ্ছে মূলত টিউবিউলার পুনঃশোষণ। টিউবিউলার পুনঃশোষণ। আরেকটা আছে আমাদের যে টিউবিউলার পুনঃশোষণের পরে আছে আমাদের টিউবিউলার ক্ষরণ। টিউবিউলার ক্ষরণ সাথে নাম আছে সক্রিয় ক্ষরণ। এখন ভাই কি জানতে হবে আমাদের এখান থেকে? দেখো, এখান থেকে আমাদের মূলত জানতে হবে অল্টারনেটিভ যে নামগুলো আছে আমাদের এমসিকিউ তে মূলত এই নামগুলো সবচাইতে বেশি ব্যবহৃত হয়। যে তোমাকে অতি সূক্ষ্ম পরিস্রাবন না দিয়ে দিল মূলত আল্ট্রা ফিল্ট্রেশন, ঠিক আছে? তাহলে তোমাকে এই নামও জানতে হবে, এটাও জানতে হবে। প্লাস দেখো টিউবিউলার পুনঃশোষণ এর ভিতরে আবার 3টা জিনিস আছে, নিকটবর্তী পেঁচানো, মধ্যবর্তী যে হেননিল লুপ এবং দূরবর্তী যে অংশ সেটা, সাথে আছে টিউবিউলার ক্ষরণ বা সক্রিয় ক্ষরণ, ঠিক আছে? এখন এখান থেকে আমাদের কয়েকটা তথ্য তোমাদেরকে দিই, সেটা তোমরা জানবে। সেটা হচ্ছে প্রায় দেখো এখান থেকে 10 থেকে 25 মিলিমিটার, ঠিক আছে, মার্কারি চাপ। আর সাথে আছে নিকটবর্তী। এখান থেকে তো বলছিলাম যে নিকটবর্তী যে অংশটা আছে সেখান থেকে মূলত নিকটবর্তী যে অংশটা আছে এখান থেকে মূলত কি হয় 60%-এর মতন পানি পুনঃশোষণ হয়। এই তথ্যটা শুধু জানো, ঠিক আছে? আর সক্রিয় ক্ষরণ এখান থেকে মূলত কিছু কিছু জিনিস আমরা কি করি রিঅ্যাবজর্ব করি। কোথা থেকে? কিডনি থেকে। এখন দেখো আমাদের সবসাইতে যে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট মানে পার্টটুকু সেটা দেখো। আমরা এখন জানবো যে মূত্র, ঠিক আছে? যে আমরা মূত্র তৈরি করলাম, তাই না? এখন এই মূত্র সম্পর্কে আমাদের কিছু বৈশিষ্ট্য দেখতে হবে, যে ইউরিন বা মূত্র এর সম্পর্কে আমরা কিছু বৈশিষ্ট্য দেখবো। অনেক ইম্পর্টেন্ট এই পার্টটা, অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখো, 1 নম্বরে আমাদেরকে জানতে হবে মূত্র আসলে কি। দেখো, এটা অনেকটা খড় বর্ণের। কালার কেমন? খড় বর্ণের। ডিউ টু প্রেসেন্স মানে কি? উপস্থিতি। কিসের উপস্থিতি? এটা কেন খড় বর্ণের হয়? দেখো, ইউরোক্রোম নামে এক ধরনের রঞ্জক পদার্থ থাকে, তার নাম হচ্ছে ইউরোক্রোম। ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থ থাকার কারণে, এই যে ইউরোক্রোম নামক রঞ্জক পদার্থ থাকার কারণে মূলত যে মূত্র তৈরি হয় সেটা অনেকটা খড় বর্ণের হয়। এটা অনেক সময় দুর্গন্ধও হয়। তার কারণ হচ্ছে ইউরিনোট নামক এক ধরনের সাবস্টেন্স থাকে, এটা গন্ধ হয় কারণ ইউরিনোট পদার্থটার নাম কি? ইউরিনোট সাবস্টেন্স থাকে। এই ইউরিনোট থাকার কারণে এটা কি হয়? গন্ধযুক্ত হয়। আর জানতে হবে যে মূত্র কি হয়, দেখছো আপেক্ষিক গুরুত্ব মূত্রের। দেখো, আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 1.008 থেকে 1.030। নার্সিং এর একটা অত্যন্ত মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো, দুটো বৃক্ক, আমাদের মানবদের দুটো বৃক্ক প্রতি মিনিটে 125 ml এর মতন পানি পরিশ্রুত করে, ঠিক আছে? পরিশ্রুত করে প্রায় 1 ml এর মূত্র তৈরি করে। 1 ml কি করে? মূত্র তৈরি করে। ওকে, আমাদের সেকেন্ড পার্ট এখানে শেষ হলো এবং আমরা আমাদের যে থার্ড পার্ট পরবর্তী ভিডিওতে তোমরা জানতে পারবে, ঠিক আছে?